নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কাবুলে এতদিন ভারতবর্ষের যে টেকনিক্যাল মিশন ছিল, কয়েকজন ছিলেন তাতে, সেই টেকনিক্যাল মিশনকে পুরো দস্তুর দূতাবাসে পরিণত করা হচ্ছে। বিদেশ মন্ত্রক এই কথা জানিয়েছেন এবং আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পথে ভারত। আফগান সরকারের বিদেশ মন্ত্রী মুত্তাকি 6 দিনের ভারত সফরে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে আফগানিস্তানের মাটি থেকে ভারত বিরোধী কোনো কাজ তারা বরদাস্ত করবেন না। ভারত এবং কাবুলের এই নৈকট্য ঘুম উড়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সিয়ালকোট থেকে পাকিস্তান সেনেটে নির্বাচিত লুজ ক্যানন হিসেবে যিনি পরিচিত খাজা আসিফ বলেছেন যে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। আফগানরা অতীতেও ভারতকে বিশ্বাস করেছিল, বর্তমানেও করে, ভবিষ্যতেও করবে। একদম সঠিক কথা বলেছেন খাজা আসিফ। আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কের ভিত খুব গভীরে প্রথিত। এখন একটা বিতর্ক হয়েছে যে মুত্তাকির সাংবাদিক বৈঠকে কোনো মহিলা সাংবাদিককে অনুমতি দেওয়া হয়নি কভার করার জন্য। সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এই প্রশ্ন তারা তুলতেই পারেন, কিন্তু যেহেতু এটা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় এবং আফগানিস্তানে মাতৃশক্তি লাঞ্ছিত, অত্যাচারিত, তাদের পড়ার অধিকার নেই, জেন্ডার ইকুয়ালিটি বলে কিছুই নেই, এগুলো বাস্তব। কিন্তু বিদেশ নীতি সবসময় নীতি কথার উপর ভিত্তি করে তো হয় না। আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক অত্যন্ত জরুরি, কারণ চাবাহার বন্দরকে আমরা কাজে লাগাবো এবং আফগানিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলে পরে সেটা পাকিস্তানকে চাপে ফেলবে। অবশ্যই এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন এই সম্পর্কটা কোন দিকে যায় সেটার উপর আমাদের নজর রাখতে হবে। এটা অবশ্যই একটা কূটনৈতিক ক্ষেত্রে ভারতের সাফল্যই বলতে পারি। যারা অনেকে ভারতের কূটনীতিক ব্যর্থতা হয়েছে পেহেলগাম কাণ্ডের পর নিয়ে সরব হয়েছিলেন, তাদের মুখের উপর জবাব যে আফগানিস্তান পাকিস্তানের প্রতিবেশী, যদিও ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা সীমানা আছে, ওয়াখান করিডোর। সেটা অমিত শাহ যখন সিএএ নিয়ে আলোচনা হচ্ছিল সংসদে, তখন এই কথাটা বলেছিলেন। ভারতবর্ষের ম্যাপে দেখবেন যে ওয়াখান করিডোর, যেটা অনেকটা প্যান হ্যান্ডেলের মতো, সেটা ভারত আর আফগানিস্তানের মধ্যে সীমানাকে সূচিত করে। অর্থাৎ ভারত এবং আফগানিস্তানের মধ্যেও সরাসরি স্থল সীমান্ত আছে। এখন আফগানিস্তান ভারতের এই নতুন মৈত্রী পাকিস্তান কিভাবে দেখবে সেদিকে আমাদের নজর রাখতেই হবে। তবে পাকিস্তান এটাকে তো ভালোভাবে দেখবে না। যেদিনকে মুত্তাকির ভারত সফর, সেদিনকে পাক বিমান বাহিনী কাবুলে বোমাবর্ষণ করেছে। পাকিস্তানের দাবি যে তেহরিকে তালিবান পাকিস্তানের শীর্ষ নেতাকে টার্গেট করাই ছিল তাদের লক্ষ্য। এই চাপানুতর চলতে থাকবে, কিন্তু ঐতিহাসিক সত্য হলো নয়াদিল্লি এবং কাবুল আবার কাছাকাছি আসছে এবং কাবুলে ভারতীয় দূতাবাস আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। কিন্তু আজকে আমার প্রতিবেদনের মূল উপজীব্য হচ্ছে 3D। 3D কি সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন দিল্লিতে একটা আলোচনা সভায়। সেটা হচ্ছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্টেশন। অর্থাৎ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং তারপর তাদের প্রত্যর্পণ করা। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টেশন। এই জন্যই যে এসআইআর করা হচ্ছে, কোনো রাগ ঢাক না রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। দেখুন, অমিত শাহ যে কথাটা বলেছেন তার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে। তিনি বলেছেন 1951 সালে ভারতবর্ষের
পপুলেশনের 84% বেশি ছিল হিন্দু, 10% নিচে ছিল মুসলমান। 2011 শেষ জনগণনা অনুযায়ী ভারতবর্ষে হিন্দু জনসংখ্যা 80%-এর একটু কম, মুসলমান জনসংখ্যা 14.এর একটু বেশি। অমিত শাহ দাবি করেছেন যে অদৃষ্টের সঙ্গে অভিসারের এত বছর পর ভারতবর্ষে হিন্দু জনসংখ্যা কমেছে 6.6% হারের কাছাকাছি, আর মুসলমান জনসংখ্যা বেড়েছে 24% কাছাকাছি। এর পিছনে জনসংখ্যা বৃদ্ধির পিছনে মুসলমান সমাজের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতার অভাব, এই যুক্তিটাকে মানতে চাননি অমিত শাহ। তিনি বলেছেন অনুপ্রবেশই এর জন্য একমাত্র দায়ী, এবং সেই অনুপ্রবেশকারীরা ভারতের পরিকাঠামোর উপর চাপ সৃষ্টি করছে, ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এবং ভারতবর্ষের যুবকদের কাজের অধিকারকে খর্ব করছে, সুযোগকেও খর্ব করছে। এখন তৃণমূল সহ অন্য বিরোধীরাও বলেন যে অনুপ্রবেশ হচ্ছে, সেই অনুপ্রবেশ রোখার দায় তো বিএসএফ এর। অমিত শাহ এই দায় এড়াননি। তিনি বলেছেন, ধরুন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2200 কিলোমিটার সীমান্ত আছে, তার মধ্যে 569 কিলোমিটারে এখনো কোনো কাঁটাতার দেওয়া যায়নি, তার মধ্যে 112 কিলোমিটার কোনোভাবেই কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না, 469 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে, 182 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন, সেই জমি অধিগ্রহণের জন্য যে খরচ হবে, সেই 182 কিলোমিটার জমি অধিগ্রহণের জন্য যে টাকা লাগবে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার দিয়েছে। এখন রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে জমি অধিগ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেওয়া, তারপর সেই কাঁটাতারের বেড়া সেখানে দেয়া হবে। অমিত শাহ বলেছেন যে বিএসএফ এর দায়িত্ব তিনি অস্বীকার করছেন না স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। কার্ড পেয়ে গেছে, ভোটার তালিকায় নাম তুলে নিয়েছে, প্যান কার্ড পেয়ে গেছে, অর্থাৎ অনুপ্রবেশ হলো। অমিত শাহ বিএসএফ এর দায় আছেন পরোক্ষে স্বীকার করে নিয়ে এটাও বলেছেন যে অনুপ্রবেশকারী তো প্রবেশ করলো ভারতে, যে অঞ্চলে রইল সেই অঞ্চলের সরকারি আধিকারিকরা কেন প্রশাসনকে জানাননি, পুলিশকে জানাননি বা বিএসএফ কে জানাননি যে এদের গতিবিধি সন্দেহজনক, এরা অনুপ্রবেশকারী বলে মনে হচ্ছে। সেটা না করে সেই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার তাগিদ থেকেই তাদের সরকারি পরিচয়পত্র জোগাড় করে দেওয়া হয়েছে এবং তারা ভোটার তালিকায় নাম তুলেছে। একথা অনস্বীকার্য। সীমান্ত অঞ্চলের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কোথাও 50%, কোথাও 57% ভোটার বৃদ্ধি পেয়েছে 2009 সালের প্রেক্ষিতে। শুভেন্দুবাবু বলেছেন কি 105টা এমন বিধানসভা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গে, সেখানে ভোটার সংখ্যা বৃদ্ধি 25 থেকে 30%, যেখানে আপনার জাতীয় কর 7%। শুভেন্দুবাবু হয়তো 5-7 বছরের তথ্য বলেছেন। আমি বলছি 2009 যা ছিল সীমান্তবর্তী বিভিন্ন জেলার বিধানসভা কেন্দ্রের ভোটারের সংখ্যা, 2024 সালে সেই সমস্ত কেন্দ্রের অনেক জায়গাতেই ভোটারদের সংখ্যা কোথাও 50%, কোথাও 56-57% বৃদ্ধি পেয়েছে। এটা অস্বাভাবিক। তাহলে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে সরকারি মদতে পরিচয়পত্র জোগাড় করে ভোটার তালিকায় নাম তুলেছে, এই অভিযোগ যে বিরোধীরা করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই অভিযোগকেই কার্যত সিলমোহর দিয়েছে। অনেকে বলতে পারেন, এবং এই প্রশ্ন উঠছে, যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে হিন্দু, বৌদ্ধ, শিখ, পারসিক, জৈনরা আসলে তারা শরণার্থী, মুসলমানরা অত্যাচারিত হলে তারা কেন শরণার্থী নয়? তাদেরকে আমি একটু ইতিহাসের পাতা উল্টাতে বলবো। 1950 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ভারতে এসেছিলেন। পণ্ডিত নেহরুর সঙ্গে দিল্লির হায়দ্রাবাদ হাউসে 4 দিন বৈঠক হয়।
সেই বৈঠকের পর একটি চুক্তি সম্পাদিত হয় ইতিহাসে, যার নাম নেহেরু লিয়াকাত চুক্তি। কোন প্রেক্ষিতে এই চুক্তিটা হয়েছিল? দেখুন, দেশভাগের পর ভারতবর্ষের পশ্চিম ভাগে পপুলেশন এক্সচেঞ্জ কার্যত কমপ্লিট হয়, কিন্তু পূর্ব প্রান্তে কমপ্লিট হয়নি। স্বাধীনতার সময় পাকিস্তানে হিন্দু পপুলেশন 13-14% ছিল। এই 71 সালে বাংলাদেশ সৃষ্টির আগেও সেখানে হিন্দু পপুলেশন 22-23% ছিল। পাকিস্তানে সেটা নেমে দাঁড়িয়েছে 2% নিচে, আর বাংলাদেশে 8% নিচে। তাহলে স্বাধীনতার পরে যখন একটা রক্তক্ষয়ী টানাপোড়েন চলছে, প্রচুর হিন্দু নিধন হয়েছে পাকিস্তানে, অধুনা এখনকার বাংলাদেশে, কিন্তু পূর্ব প্রান্ততে পপুলেশন এক্সচেঞ্জ কমপ্লিট হয়নি। এই প্রেক্ষিতে নেহেরু এবং লিয়াকাত যে চুক্তি স্বাক্ষরিত করেন, তার মূল নির্যাস কি? পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠের মতো সব সুযোগ সুবিধা পাবেন, সমমর্যাদা পাবেন। সরকারি চাকরিতে, সংসদে তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব থাকবে, এমনকি সেনাবাহিনীতেও থাকবে। তা সত্ত্বেও পাকিস্তানের কোনো ধর্মীয় সংখ্যালঘু যদি ভারতবর্ষে ফিরতে চান, বা ভারতের কোনো ধর্মীয় সংখ্যালঘু যদি পাকিস্তানে ফিরতে চান, তাহলে তারা অবশ্যই যেতে পারবেন। এবং যাওয়ার সময় কি কি সম্পত্তি, কত নগদ, কত সোনাদানা নিতে পারবেন, সেটাও নেহেরু লিয়াকাত চুক্তিতে স্পষ্ট করে বলা ছিল। তাহলে মূল নির্যাস কি নেহেরু লিয়াকাত চুক্তির? যে পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মতোই সমান মর্যাদা, সমান সুযোগ সুবিধা পাবে। তখন তো বাংলাদেশের সৃষ্টি হয়নি। কিন্তু অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পরে কি দেখলাম? পাকিস্তানে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় কারণে নিপীড়নের মুখে পড়ছেন, তারা অত্যাচারিত হচ্ছেন, তাদের সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছেন। এখন বাংলাদেশে যে অবস্থা, সেখানে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। পাকিস্তানের কথা তো কহতব্য নয়। আর একটা দুটো দেশ, ধরুন পাকিস্তান, ধরুন বাংলাদেশ, ধরুন বা আফগানিস্তান ধরুন, সেখানে মাত্র আফগানিস্তানে 150 জন হিন্দু আর শিখ আছেন, যেটা আগে 2 লক্ষের উপর ছিল। তাহলে এই তিনটে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সেখানে কোনো মুসলমান ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হতে পারে না। ধর্মীয় কারণে নিপীড়নের শিকার সেখানে তারাই হবেন যারা ধর্মীয় সংখ্যালঘু। গান্ধীজি কি বলেছিলেন? ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, কিন্তু ভারতবর্ষের বাইরে Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পৃথিবীর যেখানে যেখানে হিন্দুরা আছেন, ভারতবর্ষ তাদের নৈতিক অভিভাবক। তাই বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হলে, হিন্দুদের ধর্মস্থান অপবিত্র হলে, পাকিস্তানে এই ঘটনা ঘটলে আমরা প্রতিবাদ করব। কূটনৈতিকভাবে আমাদের প্রতিবাদ জানানো হবে এবং এটা চলবে। তারা অন্য দেশের নাগরিক হতে পারেন, তারা সনাতনী, ভারতবর্ষ সনাতনী ভাবধারায় চালিত, এবং ভারতবর্ষের হিন্দুরা বাংলাদেশ, পাকিস্তানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, তাদেরকে আত্মার আত্মীয় বলে মনে করেন। তাই তারা যদি নিপীড়নের মুখে পড়েন, ধর্মীয় কারণে অত্যাচারিত হন, ভারতবর্ষ সর্বদা প্রতিবাদ করবে এবং এখনো করে আসছে। তাহলে স্বাধীনতার 78 বছর পর ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা বাড়লো, পাকিস্তান, বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমলো। তাহলে নেহেরু লিয়াকাত চুক্তি লেটার এন্ড স্পিরিটে ভারতবর্ষ মেনে চললো, পাকিস্তান মানেনি। পাকিস্তান ভেঙে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তারাও মানেনি। তাহলে সিএএ হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। আশা করি আমার বক্তব্যের সঙ্গে আপনারা সহমতি পোষণ করবেন। এটা আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, সেটা পূর্ণতা পেয়েছে এই ডিসপেন্সেশন। অর্থাৎ বাংলাদেশ থেকে নমশূদ্র সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় কারণে অত্যাচারিত এখানে এসেছেন, আশ্রয় নিয়েছেন, অনেকে নাগরিকত্ব পেয়েছেন, যারা নাগরিকত্ব পাননি
তাদের এবং তারা পাবেন, সিএ এটাই বলেছে, তাদের অধিকার একজন ভারতবর্ষে জন্মানো মানুষের থেকে 1/6 কম নয়। তাদের নাম ভোটার তালিকায় থাকবে, তারা গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেবেন, কিন্তু অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই। এটাই অমিত শাহ স্পষ্ট করে বলেছেন যে প্রথমে এসআইআর এর মাধ্যমে ডিটেক্ট করতে হবে, অনুপ্রবেশকারী চিহ্নিত হলে তার নাম তালিকা থেকে বাদ দিতে হবে, তারপর তাকে ডিপোর্ট করতে হবে। সুপ্রিম কোর্ট কি বলেছে? অনুপ্রবেশকারীদের সমস্যা ভারতবর্ষে উপেক্ষা করতে পারে না। তাহলে একজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হলো, চিহ্নিত করে তারপর কি করবে সরকার? চিহ্নিত করে চুপ করে বসে থাকলে তো ভারতের জনসমুদ্রে সে অনুপ্রবেশকারী মিশে যাবেন। তাহলে যে অনুপ্রবেশকারী চিহ্নিত হলো তাকে আলাদা করে রাখতে হবে, তার জন্য ক্যাম্প তৈরি করতে হবে, ডিটেনশন ক্যাম্প সব রাজ্যে এটা তৈরি করতে হবে। সুপ্রিম কোর্টও এটা বলেছে। গেল রব তোলার কোনো কারণ নেই। আর ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ঢুকে যাবেন, এক শ্রেণীর প্রশাসনের আধিকারিকের সহায়তায় পরিচয়পত্র বানিয়ে নেবেন, জাল পরিচয়পত্র, ভোটার তালিকায় নাম তুলবেন, তারা গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেবেন, তারা সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা নেবেন। এটা হতে পারে? ভারতবর্ষের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, পুরসভা, পঞ্চায়েত যা যা নির্বাচন হয় সেখানে জনপ্রতিনিধি নির্বাচন করবেন ভারতীয় নাগরিকরা, কোনো বিদেশি নাগরিকরা নয়। বিদেশি নাগরিকরা যদি ভারতবর্ষে প্রবেশ করে জাল পরিচয়পত্র তৈরি করে যদি ভোটার তালিকায় নাম তোলে, তাদেরকে আমরা ভারতীয় বলে মানব না। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এবং তাদেরকে ভারত ছাড়তে বাধ্য করতে হবে। 3D খুবই তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গে এসআইআর এর ঘোষণা হলো বলে তার প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র কমিশন তৈরি হচ্ছে। অনুপ্রবেশ ভারতবর্ষের ক্ষেত্রে একটা বড় সমস্যা, ভারতের নিরাপত্তার পক্ষে ঝুঁকির ব্যাপার। এই পশ্চিমবঙ্গ থেকেই আনসার আল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্যরা ধরা পড়েছে। সাদরাডির নাম ভোটার তালিকায় ছিল। এই রাজ্যেই খাগড়াগড় বিস্ফোরণ হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরল থেকে ধরা পড়ছে, আসাম থেকে ধরা পড়ছে। তাহলে এই স্লিপার সেল অত্যন্ত সক্রিয়। তার মধ্যে আইসিস জঙ্গিরাও আছে, তাদের স্লিপার সেল আছে। আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তাদের স্লিপার সেল আছে। এদের অধিকাংশই স্লিপার সেলের সদস্যরা অনুপ্রবেশকারী বাংলাদেশি। শুধুমাত্র বাংলায় কথা বলে তার 7 খুন মাপ হতে তো পারে না। বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে। শুধু বাংলায় কথা বলে তারা যদি অনুপ্রবেশকারী হয় তাদেরকে চিহ্নিত করা যাবে না। এটা ভাষা সন্ত্রাস হয়ে গেল। চমৎকার। ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য টন টন তেল দিচ্ছে শাসক দল, কিন্তু এত করেও শেষ রক্ষা হবে না। অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবেই। সেই জন্যই এসআইআর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে কেন নির্বাচন কমিশন এসআইআর করছে সেটা ব্যাখ্যা করে দিয়েছেন। অনেকে বলতে পারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী করছেন কেন? নির্বাচন কমিশনও বলেছে তাদের সংবিধান তাদেরকে এই ক্ষমতা দিয়েছে নির্বাচনের আগে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। সুপ্রিম কোর্টও বলেছে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা আছে ভোটার তালিকা তৈরি করার, তারা অবাঞ্ছিত হস্তক্ষেপ করতে চায় না। তাহলে এমন একটা ভোটার তালিকা হবে সেখানে শুধু ভারতবাসীর নামই থাকবে যাদের ভোটদানের বয়স হয়েছে, অনুপ্রবেশকারীদের নাম থাকবে না। অনুপ্রবেশকারীদের নাম যদি থেকে থাকে সেই নামকে বাদ দিতে হবে। তার জন্য যা যা পদ্ধতি নেওয়া প্রয়োজন সেটা নিতে হবে কমিশনকে। কারোর গাত্রতা হলে তো কিছু করার নেই। দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তা আগে, দেশের যুবকদের কর্মসংস্থানের অধিকার সবার আগে। সেই কর্মসংস্থানের সুযোগ যদি অনুপ্রবেশকারীদের জন্য সংকুচিত হয়, ভারতের পরিকাঠামোয় চাপ পড়ে, ভারতের নাশকতা সম্ভাবনা বাড়ে, তাহলে সেটা বন্ধ করতে হবে। আবার বলছি, ভারত কোনো ধর্মশালা নয়। পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রাক্কালে, আসামের নির্বাচনে প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই স্পষ্ট ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ।
আসামও অনুপ্রবেশের সমস্যায় ভুগছে, হিমন্ত বিশ্ব শর্মা সেখানে কঠোর অবস্থান নিয়েছেন। পশ্চিমবঙ্গ অনুপ্রবেশের সমস্যার শিকার দীর্ঘদিন ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব ছিলেন যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন। যেই তিনি সরকারে গেলেন অমনি ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য অনুপ্রবেশ নিয়ে একটা শব্দ তিনি উচ্চারণ করেন না। দ্বিচারিতাটা দেখুন। ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলেও এই তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের নেতা নেত্রীদের হুঁশ পেলে না। এরা তোষণ করতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছেন যে দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তার বিষয়গুলো তাদের কাছে গৌণ হয়ে যায়। ভোট ব্যাংকে সুরক্ষিত রেখে ভোট বৈতরণী পার হওয়াই তাদের কাছে একমাত্র লক্ষ্য। তার জন্য তারা খুল্লা তোষণ করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য তাদের অনেকের ঘুম উড়বে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন অবস্থা থেকে কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং তাদের বিতাড়নের কাজ থেকে পিছু হটবে না। নবান্নের ঘুম উড়বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রত্যয়ী ঘোষণায়।